সেই রাতটা আমার জীবনে আরেকটা সাধারণ রাত ছিল না। বাইরে থেকে সবকিছু আগের মতোই ছিল। ঘরের আলো, এসির ঠান্ডা বাতাস, বাথরুমের ভেজা গন্ধ, আর জানালার বাইরে শহরের দূরের শব্দ। কিন্তু আমার ভেতরের পৃথিবীটা তখন সম্পূর্ণ ভেঙে গিয়েছিল, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছিল। মিস্টার ইয়াসিন তখন আমার সামনে দাঁড়িয়েছিল, ভেজা চুল, কোমরে তোয়ালে, চোখে স্পষ্ট আতঙ্ক। সে মুখ খুলতে চেয়েছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। যেন তার ভেতরের আত্মবিশ্বাস, তার সাহস সব এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। আমি তার দিকে তাকিয়েছিলাম। কোনো চিৎকার না, কোনো কান্না না, কোনো নাটকীয় ভাঙচুরও না, শুধু এক ধরনের স্থিরতা। যে স্থিরতা সাধারণত ঝড়ের ঠিক আগের মুহূর্তে থাকে। তার ফোনটা আমার হাতে ছিল, স্ক্রিন তখনও খোলা। সেই এস নামের চ্যাটটা এখনো চোখের সামনে ভাসছিল। প্রতিটি শব্দ যেন ছুরি হয়ে আমার বুকে বিঁধছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি ব্যথার চেয়ে বেশি অনুভব করছিলাম এক ধরনের শূন্যতা। মিস্টার ইয়াসিন ধীরে ধীরে এগিয়ে এলো, বলল, তুমি ভুল বুঝেছ। এই বাক্যটা আমি যেন বহুবার শুনেছি, পৃথিবীর প্রতিটি প্রতারণার গল্পে। অথচ যখন নিজের জীবনে শুনলাম, তখন সেটা এতটা সস্তা লাগলো যে আমি হালকা হেসে ফেললাম। আমি বললাম, ভুল। আমার কণ্ঠটা অদ্ভুত শান্ত ছিল, এমন শান্ত যেন আমি কোনো অচেনা মানুষের গল্প বলছি। সে মাথা নিচু করলো, আবার বলল, সবকিছু তেমন না যেরকম তুমি ভাবছো। আমি ফোনটা তার দিকে এগিয়ে দিলাম। স্ক্রিনে সেই চ্যাটটা খোলা ছিল। আমি বললাম, তাহলে এটা কি? সে চুপ হয়ে গেল। এই নীরবতাই ছিল আমার সব প্রশ্নের উত্তর। বাথরুম থেকে এখনো পানির ফোঁটা টপ টপ করে পড়ছিল। সেই শব্দটা যেন আমার মাথার ভেতর বাজছিল। আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছিল শরীরটা আমার নয়, অন্য কারো। আমি জানালার দিকে গেলাম। বাইরে অন্ধকার আকাশ, কোথাও কোনো তারা দেখা যাচ্ছিল না, ঠিক আমার ভেতরের মতো। পেছনে মিস্টার ইয়াসিন বলল, আমি তোমাকে হারাতে চাইনি। এই বাক্যটা শুনে আমি আবার তার দিকে ফিরলাম। হারাতে চাওনি? আমি ধীরে ধীরে বললাম, তাহলে কি করছিলে? সে এবার কিছু বলতে গিয়ে থেমে গেল। তার চোখে তখন ভয় আর অনুশোচনার মাঝামাঝি একটা অদ্ভুত অবস্থা। আমি বুঝে গেলাম, সে শুধু ধরা পড়েছে, অনুতপ্ত হয়নি। এই পার্থক্যটাই সবকিছু শেষ করে দেয়। ঠিক তখনই আমার ফোনটা আবার ভাইব্রেট করলো। একটা নতুন নম্বর। আমি জানতাম কে। আমি কল রিসিভ করলাম না, শুধু স্ক্রিনে নামটা দেখলাম, সুমাইয়া, আমার চাচাতো বোন, যে ছিল আমার জীবনের প্রতিটি স্মৃতির অংশ, যে আমার সাথে একসাথে বড় হয়েছে, হাসি ভাগ করেছে, কান্না ভাগ করেছে, পরিবারের প্রতিটি উৎসবে পাশে ছিল। আর সেই একই মানুষ আমার স্বামীকে নিয়ে মাসের পর মাস গোপন জীবন কাটিয়েছে। আমি কল কেটে দিলাম। মিস্টার ইয়াসিন বলল, ও কল করেছে? আমি বললাম, হ্যাঁ। সে এক পা এগিয়ে এলো, দাও আমি কথা বলি। আমি তার দিকে তাকালাম, কি বলবে? সে থেমে গেল। আমি আবার বললাম, তুমি ওর সাথে কথা বলবে, নাকি আমাকে আবার নতুন কোনো মিথ্যা শোনাবে? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। রাত তখন আরো গভীর হয়ে যাচ্ছিল। বাইরের শহর ধীরে ধীরে নিস্তব্ধ হচ্ছিল, কিন্তু এই ঘরের ভেতর একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, যা আর কোনো শব্দে সীমাবদ্ধ ছিল না। আমি ধীরে ধীরে আমার আলমারির দিকে গেলাম, খুললাম। আমার কাপড়, আমার জিনিসপত্র, আমার জীবন সব সেখানে সাজানো ছিল। কিন্তু এখন এগুলো আর আমার মনে হচ্ছিল না। মিস্টার ইয়াসিন পেছন থেকে বলল, তুমি কোথাও যাবে না। আমি থেমে গেলাম, ধীরে ধীরে ঘুরে তাকালাম। তুমি আমাকে আটকাবে? সে চুপ হয়ে গেল। আমি আবার বললাম, তুমি কি মনে করো, যা তুমি করেছো তারপরেও আমি এখানেই থাকবো? তার মুখ শক্ত হয়ে গেল, কিন্তু চোখে এখন আর সেই ভয় নেই। সেখানে এক ধরনের অসহায়তা। আমি একটা ব্যাগ বের করলাম, খুব ধীরে ধীরে কাপড় ভরতে শুরু করলাম। প্রতিটি ভাঁজ, প্রতিটি কাপড় যেন আমার জীবনের একটা অধ্যায় গুটিয়ে নেওয়া। মিস্টার ইয়াসিন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ঠিক করে নেব সব। আমি হেসে ফেললাম। এবার আর সেই শান্ত হাসি না, বরং এক ধরনের ভাঙা হাসি। তুমি ঠিক করবে? আমি বললাম, যেটা ভেঙে দিয়েছো সেটা তুমি ঠিক করবে? সে মাথা নিচু করলো। আমি ব্যাগের চেইন টেনে বন্ধ করলাম। তারপর বললাম, তুমি শুধু আমাকে না, আমার বিশ্বাসটাও মেরে ফেলেছো। এই কথাটা বলার সময়
আমার গলা কাঁপেনি, চোখ ভিজেনি, কিন্তু বুকের ভিতর একটা দীর্ঘ শূন্যতা তৈরি হচ্ছিল, যেটা ভাষায় বোঝানো যায় না। আমি দরজার দিকে এগিয়ে গেলাম। মিস্টার ইয়াসিন পেছন থেকে আবার ডাকলো, শোনো। আমি থামলাম না। সে বলল, একটু কথা বলি। আমি দরজা খুলে বাইরে পা রাখলাম। এই প্রথম আমি বুঝলাম, কিছু সম্পর্ক ভেঙে গেলে সেখানে আর কথা বলে কিছু থাকে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার মাথায় শুধু একটা নাম ঘুরছিল, সুমাইয়া। যে আমাকে বোন বলতো, যে আমাকে আলিঙ্গন করত, যে আমার সুখ দুঃখের অংশ ছিল। আর সেই মানুষটাই আমার জীবনের সবচেয়ে বড় ধ্বংসের কারণ হয়ে উঠেছে। রাতের ঠান্ডা বাতাস মুখে লাগলো। আমি দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ, পেছনে আর তাকালাম না, কারণ আমি জানতাম যদি একবার তাকাই তাহলে আমি হয়তো দুর্বল হয়ে যাব। আর আমি এখন আর দুর্বল থাকতে চাই না। এটা ছিল শুরু, শেষ না। কারণ প্রতিশোধের গল্প তখনই শুরু হয় যখন বিশ্বাসঘাতকতা শেষ হয়। চলবে গল্প, স্বামীর গায়ে দ্বিতীয় নারীর গন্ধ, পর্ব 2। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।